একজন লোচন প্রশ্ন করেছেন যে ইরেশের সাথে টাকা পয়সার লেনদেনের সমস্যা হয়েছে, নুসরাতকে গ্রেফতার করেছে অন্যদের ভয় দেখাতে। ভয়ের সংস্কৃতি আমরা জানি। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, যে ঝিকে মেরে মাকে শেখানো, এটি একটা বড় নিশ্চয়ই ভূমিকা রাখে। কিন্তু এখন এই সময়ে যখন রাজনীতি একেবারে ঘোলাটে, গুমট, অনেকেই বলছেন এটি দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য। একদম দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য নাকি এর আরো অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে? আচ্ছা, আমি ধন্যবাদ সুলতানা এবং ধন্যবাদ প্রাচী, তাজুল ভাই দুজনকেই। একটা কথা হচ্ছে আমি একটু বলে নেই সবাই ভুলে যাওয়ার আগে, বঙ্গবন্ধুর ছবিতে কিন্তু শুধুমাত্র নুসরাত ফারিয়া অভিনয় করেনি। আজকে সংস্কৃতি উপদেষ্টা ফারুকের ওয়াইফ তৃষা অনেক বড় একটা ভূমিকায় ছিলেন, এবং ফারুকের ওই সময়ের আমরা বিভিন্ন সেলফি ঘুরে বেড়াতে দেখি। তো যাই হোক, বিষয়টা এই যেটা আপনি সুলতানা বললেন যে দৃষ্টি অন্যদিকে ফেরাতে অথবা ভয়, এই যে নাটকের কথাটা না, আমরা স্টেজে যেটা আসলে দেখছি, মানে স্ক্রিনের মধ্যে আমরা একটা জিনিস দেখছি যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো কয়েকদিন আগে, আমরা দেখলাম সিদ্দিককে শুটিং এর জায়গা থেকে যেভাবে পিটিয়ে হেনস্থা করে থানায় সোপর্দ করা হলো, এর আগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, 24 ঘন্টার জন্য সে ইয়েতে ছিল। তো এই টোটাল ভাস্কর রাশা বা এই যে টোটাল সবকিছুর পিছনে আপনি দেখেন গত কয়েকদিনের ঘটনাপঞ্জি। আমি একটা মন্তব্য না করে পারছি না, এত এত গুণী মানুষরা যখন ফ্যাসিস্টের দোসর হয়, স্বৈরাচারের দোসর হয়, সেই ফ্যাসিস্ট তো ভালোই। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই এখানে সুলতানা, রাজাকার শব্দটার কিন্তু আপনার একটা অন্য অর্থ ছিল 71 এর আগে। শব্দগত অর্থে রাজাকার ছিল হচ্ছে বিশ্বস্ত বা অনুগত বা হচ্ছে দেশপ্রেমিক, এই কনসেপ্টে। তেমনি ভাবে ওটা গালি হয়ে গেছে। আমি খুশি, মনে হয় বাংলা ভাষায় ফ্যাসিস্টটাকে মানুষ সম্মানের জায়গা, যেটা হচ্ছে আমি নিজেকে গর্বিত মনে করি যে এই সময়ে সারা 15 বছর বলেন কোথায় ছিলাম, সেখানে কোথাও ছিলাম না, বাট এখন এসে আমি এদের দোসর হয়ে যেতে পেরে আমার নিজের ভালো লাগাটা প্রকাশ করছে এবং এদের সাথে স্ক্রিন শেয়ার করে, মানে আমি খুবই গর্বিত আর কি। তো ওইটাতে যেটা আসছিলাম যে স্ক্রিনে আপনার এইটা দেখানো হচ্ছে, স্ক্রিনে এইসব যাতে সাধারণ মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু গত কয়দিনের যে ঘটনাপঞ্জি, আপনি মানবিক করিডোর যেইটার, এবং এই মুহূর্তে তারা চলে এসছে কিনা জানি না, যে আমেরিকার টপ লেভেলের যে কর্মকর্তারাও কিন্তু আবারও বাংলাদেশে, তারা আপনার হচ্ছে সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করেছে বলে আমরা শুনেছি। তারা যেভাবে হোক মানবিক করিডোরের জায়গাটাকে এনশিওর করতে হচ্ছে। বাংলাদেশের একটা সমস্যা কি সুলতানা জানেন, বাংলাদেশের মানুষ কিছু বলে না, কিন্তু যখন বলে মানে ধরি না, ধরলে পরে ছাড়ি না, এই যে ব্যাপারটা আছে, তারা হয়তো খুবই আমরা দেখি বেখেয়ালি, খুব হুমিজিক্যালি, এবং যেইটা করে তারা খুব ক্রেজিনেসের সাথে করে। কিন্তু বাংলাদেশের মানুষের একটা সেই আদিকাল থেকে আছে, তারা তার নিজের দেশ যেভাবেই হোক, নিজের দেশের সার্বভৌমত্বের প্রতি তাদের যে সাংঘাতিক রকমের, আমি বলবো যে নট অনলি আনুগত্য, সেটাকে রক্ষা করার জন্য এরা জীবনকে জীবন মনে করে না। আপনি দেখেন 1971 সালে একটা প্রশিক্ষিত সামরিক বাহিনীর বিরুদ্ধে একেবারে লুঙ্গি পরা কিছু মানুষ অস্ত্র নিয়ে তারা জীবনকে বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছে, রাইট? এখানে শ্রদ্ধেয় তাজুল ইমাম ভাই আছেন, উনি হয়তো ওই অবস্থাটাকে আমরা তো শুনেছি, ওটাকে বলতে সেই রকম ভাবে আজকে দেশকে যে বিকিয়ে দেওয়া। আপনি দেখেন যে এখন উপদেষ্টা পরিষদে আমি একটু আগে শুনলাম 13 জন বা 14 জন আছেন যারা বিদেশের নাগরিক অথবা 2 দেশের নাগরিক, তারা কিন্তু বাংলাদেশের কেউ না। সো তাদের যে এজেন্ডা, ম্যাটিকুলাস ডিজাইন বলেন বা যাই বলেন, তাদের যে এজেন্ডাটা সেইটা হচ্ছে এই দেশটাকে অন্যদের হাতে তুলে দেওয়া, সে তাদের বেনিফিট। মানে আপনি যখন এটা আপনার বাড়ি না, তারা তো এইটা বাড়ির অংশ না। আমি যেটা উদাহরণ যদি দেই, তারা এই বাড়ির আপনার হচ্ছে দখল করেছে,
এখন যে জবরদখল করে সে কিন্তু নিজেও জানে যে এই বাড়িটা তার না, যতই সে যেভাবেই হোক। তখন তার ইয়েটা, সে যখন ব্যবসায়ী, এবং আমরা জানি ডক্টর ইউনূস ব্যবসায়ী, এবং এখানে আরো যারা আছেন তারা অনেক বেশি হিসেবি এবং ব্যবসায়ী, তারা কি করবেন, এই বাড়িটাকে ভালো মুনাফায় অন্যের কাছে দিয়ে দিবেন। সেই মুনাফার টাকাটা কার কাছে যাবে? তার কাছে যাবে যে দখল করেছে। তাহলে তাদের পুরো এজেন্ডা, এবং এটা মানবিক করিডোর, এটা চট্টগ্রামের যে চট্টগ্রামের যে বন্দর, এবং আরো যে বিষয়গুলো আপনারা দেখেন, আমরা শুনে এসছি ভারত বিরোধিতা, ভারত আমাদের সব নিয়ে নিচ্ছে। এরপরে দেখা গেল ট্রানজিট, আমাদের যে কি বলে, আমার ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার পরে আমাদের প্রতি মাসে 2000 টাকা লস। এখন গত সপ্তাহে 3টা প্রতিটা স্থল বন্দর বন্ধ করে দিয়েছে ভারত, এবং স্থল বন্দর বন্ধ করে দেওয়ার কারণে কি হয়েছে, বাংলাদেশের রপ্তানি খাতের যে পোশাক থেকে শুরু করে চিপস এবং আরো যে রপ্তানি পণ্যগুলো ছিল, সেগুলো এখন অনেকখানি ঘুরে জলপথে আপনাকে ওটাকে রপ্তানি করতে হবে, এবং সেইটার যে পরিমাণ টাকা লাগবে তাতে কি হবে, যে রপ্তানিতে পোশাকের ক্ষেত্রে বিশেষ করে ভারতের চাইতে আমরা এগিয়েছিলাম। এখন সেটা আমরা অনেক সমস্যা, এবং আসলে তো সব বন্ধই হয়ে গিয়েছে। গত 10 মাসে কতগুলো কারখানা বন্ধ হয়েছে, আদৌ রপ্তানি আছে কিনা। কিন্তু তাহলে তাদের উদ্দেশ্যটার পিছনে আসলে তারা কি করছে? তারা কিন্তু জনগণ যখন ক্ষেপে উঠেছে যে কোনোভাবেই তারা করিডোর দিতে দিবে না। এখন আপনি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে যে একজন সাধারণ রিক্সা শ্রমিক, সাধারণ মানুষও বলছে যে না, আমি অবাক হয়ে গেলাম সেদিন, একজন খুব সাধারণ, যে একেবারে রাজনীতি কিছু বুঝে না বা ওই সময় খুব ইয়ে ছিল, সে বলতেছে, নিপাপা, উনি নিউ ইয়র্কেই থাকেন, আমার মেম্বার, উনি এসে বলতেছে যে নিপাপা, আমাদের যদি করিডোর দিয়ে দেয় তাহলে তো আমরা সিরিয়া হয়ে যাব। আমি খুব অবাক হয়ে তার যে সচেতন এবং তার যে আপসেটনেস, আমি বললাম যে আপনি এটা কিভাবে? বলে না, আমি শুনছি এটা আফগানিস্তান হয়ে যাবে, এটা সিরিয়া হয়ে যাবে, এবং এটা হচ্ছে। এই যে মানুষের চেঞ্জ গুলো, এরা কিন্তু খুবই সক্রিয় আওয়ামী বিদ্বেষী ছিল, শেখ হাসিনার প্রতি তাদের রাগ ছিল, ক্ষোভ ছিল, বা ওই পক্ষের ছিল, কিন্তু তারা এসে যে অসহায়ত্বটা এখন দেশের প্রশ্নে এসে যে মোহভঙ্গ হওয়ার পরে তাদের যে অসহায়ত্ব, এবং সেইটাকে তারা প্রকাশ করছে, এবং এই বারুদ যেভাবে জমা হচ্ছে সেইটা কিন্তু বুমেরাং হবে। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, যেটা হচ্ছে, যেহেতু আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্রী এবং রাজনীতিই আমার পেশা এখন, এই জায়গাতে বাংলাদেশের মানুষের চরিত্র সেটা খুব সাংঘাতিক। এরা যদি খেপে ওঠে তাহলে এটা আসলে খুব মানে ইয়ে হবে। সেটা হয়তো সময় কবে হবে আমরা জানি না, আমরা গুজব বিশ্বাস করতে চাই না যে কালকেই হচ্ছে বা পরশু হচ্ছে। আর একটা হচ্ছে যে অনেকে মনে করেন যে আওয়ামী লীগকে অন্যরা, অন্য দেশ বা অন্য একটা পরাশক্তি এসে বসাবে, এটা লাগবে না। আসলে আওয়ামী লীগের কাউকেই লাগবে না। আওয়ামী লীগ শব্দের অর্থ জনগণ। আসলে মূল কথা হচ্ছে বাংলাদেশের জনগণের যখন দেয়ালে পিঠ থেকে যাবে বাঁচার জন্য, তারাই সবকিছু করবে, এবং সেটার হয়তো নেতৃত্বের জায়গায়, সেটার হয়তো একটা জায়গায় আওয়ামী লীগের একটা ভূমিকা থাকবে, কিন্তু আমি এর পুরো ক্রেডিটটা, এবং আমি আশাবাদী হচ্ছে এই ব্যাপক সাধারণ জনগণ, যাদের আজকে নিরাপত্তার সমস্যা, যারা আজকে আপনার অর্থনৈতিকভাবে সমস্যা, যারা চাকরি হারিয়েছেন, যাদের পড়াশোনার সমস্যা হয়েছে, যারা নিরাপদে ঘুমাতে পারছেন না, এবং প্রতি পদে পদে যারা, এই যে এদের নামও আমার আসলে মুখে আনতে ইচ্ছে করে না, এই যে এনসিপি নাকি, বা হচ্ছে এই যে সমন্বয়ক, বা যারা, এরা যেভাবে মানুষের জীবনটাকে অস্থির এবং একটা অন্যরকম লেভেলে নিয়ে এসেছেন, এই মানুষ জেগে উঠেছে। আমার কাছে মনে হচ্ছে অলরেডি শুরু হয়েছে, এবং আরো তারা মানে একটা জায়গায় যাবে। জি, তাজুল ইমাম ভাই, এখানে মানে রশিদ হারুন নামে একটা মন্তব্য করেছেন, আমি এটা দেখাতে চাই না, কিন্তু একটু পড়ে শোনাতে চাই, মূল কথাটি বলতে চাই। তিনি বলছেন আপনাকে, মানে তাজুল ইমাম, রোকেয়া প্রাচী, আপনাদের আর কি সময় প্রতিশোধ নিতে পারবেন না আর কি। মানে আপনারা কি প্রতিশোধ নিতে চান, নাকি দেশ রক্ষা করতে চান, নাকি মানে এই যে যারা ধরেন আওয়ামী বিদ্বেষী কিংবা যারা ধরেন বিরোধী, এরা একটা শব্দে জবাব দিচ্ছি, প্রতিশোধ নয়, প্রতিকার করব। যে ধ্বংস হয়েছে, যা কিছু ধ্বংস করেছেন আপনারা, যা কিছু মুছে দেওয়ার চেষ্টা করছেন, এগুলো আবার রিক্রিয়েট করব, প্রতিকার করব, আমরা নিরাময় করব। রুগীকে মেরে ফেলবো না। বাংলাদেশটাকে আপনারা ক্যান্সার ছড়িয়েছেন, সেখানে আমরা ওই ক্যান্সার বীজগুলোকে ছড়িয়ে
বাংলাদেশটাকে আমরা সুস্থ করে তুলব। এটা প্রতিশোধ নয়, এই শব্দটা কখনোই উচ্চারণ করবেন না। প্রতিশোধ স্পৃহা তার কাদের সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে থেকে ৪৭ বছর আগে যে মানুষটা হত্যা করা হয়েছে, যাকে দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য, জাতিকে স্বাধীন জাতি হিসেবে তৈরি করার জন্য, আমরা তাকে তো তখন হত্যা করেছি। আজকে ৪৭ বছর পরে তার ভাস্কর্য, তার স্মৃতি, তার প্রতি সম্মাননা সবকিছুকে আমরা বিকৃত, বিভৎস করে, অপবিত্র করে, তাকে অপমান সূচক কাজ করে আমরা যেটা করছি, আপনারা যেটা করছেন, ওইটা হচ্ছে প্রতিশোধ। কারণ ৭১-এ আপনারা হেরে গিয়েছিলেন। ৭১-এ আপনারা পাকিস্তানি গোলামি করে আপনারা পাকিস্তান রাখতে পারেননি। পাকিস্তান প্রভুরা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যায়নি। ওরা যাওয়ার সময় বলেছে, তুম লোগ अपना मुल्क के लिए, अपना कौम के लिए गद्दार है, सो तुम लोग हमारा मुल्क के नहीं जाने वाला। আমার দেশে তোমাদেরকে নেব না, কারণ তোমরা তোমাদের নিজেদের জাতির সঙ্গে বেইমানি করেছো। আজকে ৫৪ বছর পরে সেই বেইমানের বংশধররা তাদের পিতৃপুরুষের কাছ থেকে ঘৃণাকে ইনহেরিট করেছে। ঘৃণা, প্রতিশোধ স্পৃহাটাকে তারা ধারণ করেছে মানসিকভাবে বংশ পরম্পরায়। তারাই প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধের প্রতিশোধ নয়, প্রতিশোধের প্রতিকার করব আমরা, এইটা হচ্ছে কথা। এখানে আমি আরো একটা জিনিস আমি বলতে চাই, যে আমরা একটা দেশ, এমন দেশ ইউনিক, যেটার ৩ দিক দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বর্ডার রয়েছে, সীমানা রয়েছে, আর একটা কোণা দিয়ে আরেকটি দেশের সীমানা রয়েছে। দুটো প্রতিবেশী আমাদের। নেপাল কিন্তু আমাদের বর্ডার নয়, ভুটানও আমাদের বর্ডার নয়, ভারত আমাদের ইমিডিয়েট প্রতিবেশী। আমরা একসময় ভারতের অংশ ছিলাম, আমরা স্বাধীনতা অর্জন করেছি, ভারতের সাহায্যে স্বাধীনতা অর্জন করেছি আমরা। আর এই যে পাশের দেশ মিয়ানমার, তাদের সঙ্গেও আমাদের যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষদের ব্যবসা সংক্রান্ত সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক ছিল। তাদের মধ্যে রাখাইনদের সঙ্গে, রোহিঙ্গাদের সঙ্গে, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতির সঙ্গে, তাদের মিলিটারি জনটা, তাদের তথাকথিত শান্তির দূত, এদের যে মারপিট হচ্ছে, আমরা সেখানে কোনোভাবেই সম্পৃক্ত না। কখনো আমরা উস্কানি দেইনি, কখনো আমরা নাক গলাইনি। আজকে মানবিক করিডোর, আপনি গরু জবাইয়ের ছুরিকে যতই মিষ্টি করে নাম দেন, ওটা কিন্তু ছুরি, ওটা কিন্তু প্রাণ নাশ করে। এই মানবিক করিডোর আসলে প্রাণ নাশ করিডোর। এদিক দিয়ে সেই বিদ্রোহী দলগুলোকে অস্ত্র দেওয়া হবে। আমরা তো ওদেরকে পুষি না, ওরা আমাদের শত্রু না, বরং ওরা তাড়া করেছে যেসব মানুষকে তারা পারিয়ে আমাদের দেশে ঢুকেছে, তাদেরকে আমরা জায়গা দিয়েছি। আমরা কখনো ফিরে গিয়ে তাদের সঙ্গে লড়াই করিনি। আজকে তাদেরকে অস্ত্র সাপ্লাই দেওয়া হচ্ছে, যাতে প্রক্সি ওয়ার। তো কাদের প্রক্সি? এরা আমেরিকার প্রক্সি। আর এদের শত্রু হচ্ছে কি মিয়ানমার, যারা হচ্ছে চীনের শত্রু, চীনের প্রক্সি। তো চীন আর আমেরিকার যুদ্ধ হচ্ছে প্রক্সি ওয়ার। আমরা মাঝখানে উলুখাগড়া, এই বাঘে মোষের লড়াইয়ের মাঝখানে আমরা পিষে যাচ্ছি। আমাদের ইকোনমি, যেটা নিপা বলল, আমাদের মেয়েগুলো দেশে কাজ করতে 70% এই কি বলে পোশাক শিল্প এখন বন্ধ হয়ে গিয়েছে। মেয়েগুলো ঘরে ফিরে গিয়েছে। এরা সংসার চালাতো, এদের বাপ মাকে চালাতো, এরা নিজেদের স্বামী সন্তানকে চালাতো, এরা স্বপ্ন দেখতো একটা সুস্থ সুন্দর জীবনের। তারা ছোট্ট একটা টেলিভিশন কিনেছে, একটা ছোট্ট ফ্রিজ আছে তাদের ঘরে। এই মেয়েগুলো সকালবেলা কাজ করতে যায়, রাত্রেবেলা ফিরে আসে ঘরে। এই মেয়েগুলোকে আজকে চাকরিচ্যুত করে এদের দিন কেমন কাটছে আমরা কেউ জানি?
জি, আমরা বুঝতে পেরেছি। আমরা আসলে মানে একটা কঠিন সংকটময় সময় তো পার করছি। তো সেইখানে মানে শুধু সমস্যা নিয়ে কথা বললেই তো হয় না। আমরা দেখছি যে প্রতিটি সেক্টর আক্রান্ত। অর্থনীতি, সমাজ তো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, যেখানে রাজত্ব করছে মবরা। শিল্পাঙ্গন, পুতুল, সাধারণ মানুষের চরিত্রের চরম অধঃপতন ঘটেছে। একটা ছোট্ট উদাহরণ দিই। এই গত 3 সপ্তাহ আগে একটা কিশোরী মেয়েকে রাত্রেবেলা ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে ভুট্টা ক্ষেতের মাঝখানে জবাই করেছে তার নিজের মা, বাবা এবং চাচি। কেন করেছে? কারণ ওকে খুন করে এই খুনের মামলা দেবে ওদের আরো 17টা প্রতিবেশীকে, যারা ওদের জমি দখল করে রেখেছে। যা মামলা করার সুবিধার জন্য নিজের মেয়েকে খুন করেছে, একটা কিশোরী মেয়েকে। এত খারাপ আমাদের দেশের মানুষ, এত ক্যানিবল, নরখাদক, রাক্ষস হয়ে গেছে এরা। এখানে আমি তাজুল ভাইকে একটুখানি, অপরাধ, সাইকো, এসব তো সব সমাজেই থাকে, কিন্তু এখানে নুসরাত মাওলা একটি মানে মন্তব্য করেছেন, আমার মনে হয় এইটি আমরা, আমার দেশের মানুষ। সেটি হচ্ছে এই যে এখন যে সংকট, দেশের এই সংকটে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো ভূমিকা নেই, কিন্তু মানুষ আজ জেগে গেছে। আমার মনে হয় আমি ওই মানুষদের নিয়েই কথা বলতে চাই। ওই মানুষদের ভেতরে আমি আমাকে দেখতে চাই, দেখতে পাই, আপনাদের সবাইকে আমি দেখতে পাই। সেই মানুষরা যারা এই এই প্রতিরোধ করে, অন্যায়কে দমন করে, আমার মনে হয় সেই জায়গাগুলি আমরা একটু ফোকাস করি। অপরাধ তো সব সমাজে থাকে, আর অপরাধ যখন বাড়তে থাকে মানুষের ভেতরে এক ধরনের জিজ্ঞাসা তো তৈরি হয়ই। রোকেয়া প্রাচী, এই ব্যাপারে কিছু বলবেন কিনা? একটা মানে যখন একটা সমাজে ক্ষয় আসে, সেই ক্ষয় তো সবখানেই ছড়িয়ে যায়, আর রাজনীতি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে, তাই না? সেখানে যখন রাজনীতি এরকম একটা 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 জঙ্গিদের হাতে চলে যায়, যা রাজনীতি যখন মবের হাতে চলে যায়, তখন মানুষের সামনে কি পথই বা খোলা থাকে আর? জি, ধন্যবাদ। এটা আসলে ব্যাপারটা এরকম না যে একটা ভালো পরিবেশের মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ সাইকো আচরণ করবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সমাজে এরকম দৃষ্টান্ত স্থাপন করেন যে দেশের রাষ্ট্রযন্ত্রের সবচাইতে শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে যারা ভাঙবে, যারা লুটপাট করবে, সেই ধরেন একটা দেশের 460টা থানাকে যখন ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং থানায় যে ইউনিফর্ম অফিসার, অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে শক্তিশালী যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানকে মানে প্রকাশ্যে তাদেরকে হত্যা করা হচ্ছে, কারাগার ভাঙচুর হচ্ছে, জঙ্গিরা বেরিয়ে আসছে, আসামিরা বেরিয়ে আসছে, এবং পুরো রাষ্ট্রের স্থাপনাগুলোকে ধ্বংস করা হচ্ছে। সেটা মুক্তিযুদ্ধ হোক, বঙ্গবন্ধু হোক, ধানমন্ডি 32 হোক, আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘর হোক, প্রতিষ্ঠান হোক, সবকিছু ভাঙচুর, বুলডোজার দেওয়ার ক্ষমতা রাখছে একটা গোষ্ঠী। তো এটা যখন আপনি প্রতিষ্ঠিত করে দেবে একটা রাষ্ট্র, এবং এটাকে পৃষ্ঠপোষকতা করবে রাষ্ট্র, যারা এই কাজগুলো করবে তাদেরকে ইন্ডেমনিটি দেবে, এবং রাষ্ট্র এই মবকে, এই জঙ্গিকে, রাষ্ট্র যারা একেবারে মীমাংসিত আসামি, যাদের বিরুদ্ধে তদন্ত চলছিল, যাদের জেল হয়েছে, যাদের সাজা চলছে, তাদেরকে আপনি সাজা কমিয়ে দিচ্ছেন, তাদেরকে জেল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এরকম যখন একটা পরিস্থিতি হবে, আপনি কিশোর গ্যাংকে লাইমলাইটে নিয়ে আসলেন, আপনি পুলিশের অস্ত্রগুলো দিয়ে দিলেন জঙ্গিদের হাতে, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালরা রাস্তায় আছে, তারা তাদের সাজা থেকে তারা বেরিয়ে এসছে, 700-র মতো জঙ্গি যারা বাংলাদেশে বিভিন্ন ভাবে মানে প্রমাণিত জঙ্গি, বোমা হামলা থেকে শুরু করে বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত, আমি সবিস্তারে গেলাম না, তাদেরকে আপনি বের করে দেবেন জেলখানা থেকে, তাদেরকে সাজা থেকে, তাদের পৃষ্ঠপোষকদেরকে আপনি মুক্ত করে দেবেন। এবং সমাজে যখন এই ধরনের এই শ্রেণীর মানুষদেরকে আপনি পৃষ্ঠপোষকতা করছেন, আপনি এদেরকে ক্ষমতায়িত করছেন, এদেরকে অস্ত্র দিচ্ছেন, এবং এদের সকল অপকর্ম, সকল অন্যায়, হত্যা, ধ্বংস, ধর্ষণ, এই গোষ্ঠীকে আপনি ইন্ডেমনিটিও দিয়ে দিচ্ছেন, তখন সাধারণ মানুষের ভেতরে যে প্রবণতা, মানুষ কাকে নকল করবে? মানুষ একটা সুন্দর ঘটনাকে অনুকরণ করবে, নাকি যখন দেখবে যে ঠিক আছে আমার পাশের বাড়ির লোকটাকে আমি হত্যা করলে তো কোনো সমস্যা নেই, আমি তো কিশোর গ্যাংকে দিয়ে কাজটা করাতেই পারি,
এর ফলে কি হলো, বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে ধর্ষণ, হত্যা, রাহাজানি, সহিংসতা, মব এগুলো কিন্তু বাড়তে শুরু করলো। মব একদিনে যে ঘটনাটি ঘটেনি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দেখলাম, একটি প্রশ্ন করেছে, সেটি হচ্ছে আমি শেষ করেছি, আমি যেটা এখন বলা যাবে, আমি আপনার সঙ্গে অ্যাড করে দিচ্ছি, সেটি হচ্ছে এখন বলছে যে ধরেন যে কথাগুলি বললেন এগুলো অনেক হয়েছে, তিনি বলতে যাচ্ছেন যে কিন্তু এখন সময় হয়েছে হিসেব চাওয়ার, কে দেশের পক্ষে কে বিপক্ষে, একেবারে সোজা করে কথা বলতে হবে। তো আমরা কি সোজা করে কথা বলতে পারছি? না, উনি যেটা বলেছে সেটা তো লেখার জায়গায় খুব লেখাই যায় এই কথাটা, যে দুই ভাগ হয়ে যাবে এক ভাগে, এটা তো আমরাও বলছি যে একটা স্বাধীনতার পক্ষে একটা স্বাধীনতার বিপক্ষে, কিন্তু আপনার বাস্তব সিনারিওটা কি, আমার পুলিশ কতটুকু অ্যাক্টিভ হতে পারছে, যেখানে একজন ক্রিমিনালকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে, একজন ক্রিমিনাল বা একজন চিফ প্রসিকিউটর যখন সেনাবাহিনীকে বা ক্যান্টনমেন্টকে হুমকি দিতে পারছে, কিন্তু সেই হুমকিদাতাকে রাষ্ট্র যখন কোনো আইনের আওতায় আনছে না, এবং রাষ্ট্র দেশে যে সিস্টেমটাকে মেনটেন করতে হবে, আজকে সে তার অপকর্মগুলোকে ঢাকার জন্য, অর্থাৎ এখন এই সরকার নির্বাচন দিবে না, সে মানবিক করিডোর দিচ্ছে, এটা দেওয়ার এখতিয়ার তার নাই, কারণ সে অবৈধ অসাংবিধানিক সরকার। এখন যেহেতু অবৈধ অসাংবিধানিক সরকার অবৈধ আরো অনেকগুলো কাজ করতে চায়, সে মানবিক করিডোর দিতে চায় তার ইচ্ছে মতো, তার এজেন্ডা অনুযায়ী, সে চিটং বন্দর দিতে চায় তার নিজস্ব এজেন্ডা অনুযায়ী, সে নির্বাচন দিতে চায় না কারণ এটা তার এজেন্ডা, সে চায় দেশের ভেতর গৃহযুদ্ধ হোক, এটা তার এজেন্ডা, সে চায় বাংলাদেশ ভারত বিদ্বেষ তৈরি, তার এজেন্ডা। এই ঘটনাগুলো যখন ঘটে, এই ঘটনাগুলো নিয়ে যখন ইস্যু তৈরি হয়, দেশের মধ্যে অরাজকতা বাড়ে, তখন উপকৃত হচ্ছে কিন্তু এই অবৈধ অসাংবিধানিক সরকার। সে তার জন্য এটা খুব উপকারে আসে, তার পক্ষে যাচ্ছে ঘটনাগুলো, সে তখন তার অপকর্মগুলোকে আড়াল করবার সুযোগ পাচ্ছে। এখন ধরেন যখন সে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিচ্ছে, স্থগিত করে দিচ্ছে, তখন কি হচ্ছে, তখন আওয়ামী লীগের কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে।